এই বছরের অন্নদ একাদশী ব্রত কবে পালন করতে হবে? ভারত বাংলাদেশে এই একাদশী কবে? ২৯ আগস্ট বৃহস্পতিবার নাকি ৩০ আগস্ট শুক্রবার ব্রত পালন করতে হবে? এবং এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে ভিডিওতে আমরা আলোচনা করব। তো যে সকল স্থানে ২৯ আগস্ট বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, শিলং সহ মেঘালয়ে, গৌহাটি সহ আসামে, মণিপুর, মিজোরাম, সিকিম, আগরতলা সহ ত্রিপুরায়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মঙ্গোলিয়া, মধ্যপ্রাচ্যের দুবাই সহ আরব আমিরাতে, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান, লেবানন, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন, ইটালি, ফ্রান্স সহ ইউরোপের সকল দেশে, আফ্রিকার সকল দেশে, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে। অন্যদিকে যে সকল স্থানে ৩০ আগস্ট শুক্রবার ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্রে, চেন্নাই সহ তামিলনাড়ুতে, ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বেঙ্গালুর সহ কর্ণাটকে, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানাতে, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, কেরালা, হরিয়ানা, গোয়া, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু সহ কাশ্মীর, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। তো অন্নদ একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেয়া হয়েছে। তো এখন আমরা অন্নদ একাদশী ব্রত মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদ একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্তই আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপও বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্রও কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই একাদশী ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে
রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্রও জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুবি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।